নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। গল্পের নাম একটি মৃত্যু এবং আর একটি। লিখেছেন আশাপূর্ণা দেবী। তাহলে শুরু করি গল্পটা। একটি মৃত্যু এবং আর একটি। মানুষ চেনা সত্যি শক্ত। বোধহয় জগতের সব শক্ত কাজের সেরা শক্ত হচ্ছে মানুষ চেনা। একটা মানুষকে দিনের পর দিন দীর্ঘদিন ধরে দেখেও জানতে পারা যায় না কি রয়েছে তার মনের গভীরে। তা না হলে সুনয়নীর মুখে এই কথা, এত নীচ আর নির্লজ্জ কথা উচ্চারণ করলেন সুনয়নী। সুনয়নীর পেটের মেয়েরাই চমকে উঠল তাদের মায়ের কথা শুনে। জ্ঞানাবধি যারা বোধহয় মার প্রতিটি নিঃশ্বাসেরও খবর জানে, সেই তাদের ভদ্র সভ্য সুরুচিসম্পন্ন উদার সুকুমারী মা। হতে পারে একটা হঠাৎ ঝড়ের ঝাপটায় তাদের মার মুখের চেহারাটা অনেক বদলে গেছে। কপালের সেই সদা জলজলে মস্ত সিঁদুর টিপটির আর কোঁকড়া ধরনের চুলের ঠাস ভেদ করা সরু সিঁথির ওপরকার ঘন করে আঁকা সিঁদুরের রেখাটির অভাবে মাকে অন্যরকম দেখতে লাগছে। তা সে তো বহিরঙ্গে, সমাজ ব্যবস্থার নিয়মের খেসারতে। তা বলে ভেতরটা এভাবে বদলে যাবে? নাকি এইটি মনের মধ্যে পোষা ছিল? শুধু প্রিয়তোষের ভয়ে বাইরে আহ্লাদি ভাবটি দেখিয়ে ঘুরে বেড়াতেন? মুহূর্তের চিন্তা। বুলি আর বাবলি প্রায় একযোগেই চমকে উঠে বলে উঠল, কি বলছো মা? এই কথা বলতে যাব আমরা অলোক কাকুকে? সুনয়নী মেয়েদের এই চমকানিতে দমল বলে মনে হলো না। তেমনিভাবেই বলল, ঠিক ওইভাবেই না হোক অন্যভাবে একটু গুছিয়ে বলবি। কোনোভাবেই বলা যায় না, অসম্ভব, ভাবাই যায় না। সুনয়নী শক্ত গলায় বললেন, তোমাদের পক্ষে অসম্ভব হলে আমাকেই সেই অসম্ভব কাজটা করতে হবে। ছোট মেয়ে বাবলি একটু কটকটে। সে বলে উঠল, কেন বলতে হবে বা কেন? যেমন চলে আসছে তেমনি চলবে। সুনয়নী মেয়ের উত্তেজিত উত্তপ্ত মুখের দিকে তাকিয়ে বলে উঠলেন, যেমন চলে এসেছে? অবস্থা যে আর ঠিক তেমন রইল না, সেটা বুঝবার বয়স নিশ্চয় হয়েছে তোমাদের। সংসারে আয়ের পথটা চলে গেলে দেখতে তো হবে আর কি পথ আছে। তোমাদের অলোক কাকু তো দিব্যি এতকাল বিনা ভাড়ায় বাড়ির সামনের দিকে দুখানি ঘর অকুপাই করে কাটিয়ে এলেন। ওই ঘর দুটো পেলে রান্নার ব্যবস্থা দোতলায় তুলে এনে অনায়াসেই পুরো একতলাটা ভাড়া দেওয়া যায়। আজকালকার দিনে সেটা অনেক। ওহ, এতখানি পরিকল্পনা হয়ে গেছে? তার মানে এ পরিকল্পনা মনের মধ্যে লালিতই ছিল মার। বুঝতে আর বাকি থাকে না বুলি বাবলির। বাবার তো অলোক ছিল প্রাণতুল্য, কে বলবে মামাতো ভাই। নিজের ছোট ভাইয়ের অনেক বেশি। তাই বাবার কাছে সুয়ো হতে মা আমাদের এমন ভাব দেখাতেন, এমন ব্যবহার করতেন যেন উনিও অলোক কাকুকে নিজের ভাইয়ের মতোই দেখেন। অত আদর যত্ন, খাওয়া নিয়ে অত জোরাজুরি, ছবি আঁকতে বিভোর হয়ে গিয়ে অলোক কাকু খাওয়া দাওয়ার সময় এসে উঠতে না পারলে মা নিজে গিয়ে হিড়হিড় করে টেনে এনেছেন তাকে। ছবি নিয়ে হিহি করে কত ঠাট্টা করেছেন। আবার কোনো কোনো সময় বলেছেন, থাক বাবা, শিল্পীর ধ্যান ভঙ্গ করে কাজ নেই, তোরা যা চাটা দিয়ে আয় কাকুকে। আবার ওই ছবি নিয়ে এক্সিবিশন করার জন্যেও কত সময় কত উৎসাহ দিয়েছেন অলোক কাকুকে মা। সবই তো তাদের দেখা। তখনই না হয় হঠাৎ পরপর দুজনেরই বিয়ে হয়ে গিয়ে কলকাতা ছাড়া হয়ে গেছে, তাই বিয়ের পর একটানা এতদিন থাকা এই বাপের মৃত্যু সংবাদ পেয়ে চলে এসে তার কাজ পর্যন্ত রয়ে যাবার জন্য। তা এতদিনে তো বাড়িতে নানাজনের আবির্ভাবে লোকে লোকারণ্য ছিল। সুনয়নীকেও স্তব্ধ আর শোকাহতের মূর্তিতেই দেখেছে। তার মধ্যেও খোঁজ নিতে দেখা গেছে সুনয়নীকে অলোক খেয়েছে কিনা। সবই লোক দেখানো, সারা জীবনের সবই অভিনয়, বাবার মন রাখা।
বাবার কাছে দেখানো, দেখো আমি কত উদার। তা নইলে বলতে পারলেন কি করে? তোমরা তো কাল যে যা নিজের জায়গায় ফিরে যাবে, তো যাবার আগে আমার একটা ব্যবস্থা করে দিয়ে যাও। আমি বললে খারাপ দেখাবে, তোমরাই তোমাদের অলোক কাকুকে এবার পথ দেখতে বলে যাও। আমার আর চিরকাল এত ক্ষমতা থাকবে না যে শুধু শুধু একটা বেআক্কেলে মানুষের ঝক্কি সামলে মরব। ওরা হাঁ করে তাকিয়ে দেখেছিল মার মুখের এই অপরিচিত ভাষা শুনে, আর অন্যরকম হয়ে যাওয়া মুখটার দিকে। থমকে বলে উঠেছিল, এই কথা বলতে যাব আমরা অলোক কাকুকে? বুলি তারপর বলল, অলোক কাকু বেআক্কেলে? সত্যি বলতে অলোক যে শুধু তার পিস্তুত দাদা প্রিয়তোষেরই প্রাণতুল্য ছিল তা নয়, প্রিয়তোষের মেয়েদেরও তাই ছিল। আর সেও তো সেই চোখেই দেখত মেয়েদের। বুলি বাবলির ছেলেবেলা মানেই অলোক কাকু। তাদের যত আবদার, যত উৎকট উৎকট ইচ্ছা পূরণের দায় সব অলোক কাকুর। সুন্দর সুকান্তি, শুধু স্বাস্থ্যে একটু খাটো এই ছেলেটা যেমন সভ্য, ভদ্র, মার্জিত, হৃদয়বান, তেমনি হাসি খুশি, আর ছবি আঁকাই ধ্যান জ্ঞান। বুলির মনে আছে একবার প্রিয়তোষ আর সুনয়নী অলোকের বিয়ে করে খুব ব্যস্ত করেছিলেন। তখন অলোকবাবু বলেছিল, তার মানে আমাকে তাড়াতে চাও কেমন? বেশি জোর করলে কেটে পড়ব কিন্তু। বিদ্যে তো অষ্টরম্ভা, কাজের মধ্যে রং তুলি নিয়ে ছেলে খেলা, তার ওপর আবার প্রাণের সখী অ্যাজমাকে নিয়ে ঘরকন্যা। এমন হতভাগা যাবে বিয়ে করতে? বিয়ে করেননি অলোক। প্রিয়তোষ আর সুনয়নী অনেক ভুজুর ভাজুর, অনেক খোসামত তোয়াজ করে ভবিষ্যৎ নিয়ে অনেক হিতোপদেশ দিয়েও রাজি করাতে পারেনি। অলোক হেসে হেসে বলেছে, ভবিষ্যতের ভয় দেখিয়ে আমায় কাবু করে ফেলতে চাইছো প্রিয়দা? অত সোজা নয়। ভবিষ্যতে যদি সুনয়নী আমায় রেঁধে খাওয়াতে বেজার হয়, সেই ভয়ে ঘাবড়ে গিয়ে মাথায় একটা গন্ধমাদন চাপিয়ে বসবো? এত বোকা নাকি? বেঁচে থাক আমার স্বাধীনতার রাইস হোটেল, কলকাতায় অভাব আছে? অলোক তার থেকে 7 বছরের বড় দাদার বউকেও বৌদি বলতে রাজি হয়নি। বলেছিল, বৌদি বলবে না হাতি, আমার থেকে বয়সে ছোট, নাম ধরে ডাকবো ব্যাস। প্রিয়তোষের মা তখন বেঁচে। অল্প বয়সে মা মরা অলোক ছোট থেকে পিসির কাছেই মানুষ। পিসি বলেছিলেন, ও মা শোনো কথা, তাই বলে দাদার বউকে নাম ধরে ডাকবি? বিশ্বশুদ্ধ লোকই তো বয়সে ছোট হলেও বড় ভাজকে বৌদি বলে। বলুক তো, আমার দায় পড়েছে বলতে। ও তোর থেকে কত ছোট শুনি? মোটে তো মাস কয়েকের। জানি, 10 মাসের, তাই কি কম নাকি? তার মানে আমি যখন হাঁটি হাঁটি পা পা করছি, ও তখন সবে পৃথিবীতে পড়ে ট্যাঁ ট্যাঁ করল। তাকে আবার বৌদি, ধ্যাত। সুনয়নী এসে শাশুড়ির কাছে নালিশ করেছে, মা দেখুন, অলোক আমায় নাম ধরে ডাকছে, বৌদি বলছে না। শাশুড়ি হেসে বলেছেন, তা তুমিও তো বাপু ওকে নাম ধরে ডাকছো, ঠাকুরপো বলছো না। বাহ, ও আমায় মান্য করবে না, আমি ওকে মান্য করতে যাব? ভারী মজা। মহিলা ভীতিকর শাশুড়ি ছিলেন না, ভারী উদার আর স্নেহময়ী ছিলেন। নিজের মেয়ে ছিল না, পরের মেয়েটিকে সেই পোস্টেই বসিয়েছিলেন। ছেলের বউয়ের কাছে কোনো কর্তব্যের দাবি দেওয়াও ছিল না তার। ভাবতেন, ওরা ছেলে মানুষ, হাসুক খেলুক, বাড়িটা আহ্লাদে ভরিয়ে রাখুক, এটাই সুখের। আমি তো এতদিন একাই চালিয়ে এসেছি, বউ এসেছে বলেই কুঁড়ে জগন্নাথ হয়ে যাব? ছেলের বউয়ের কাছে ভীতিকর হলেই যে ছেলের কাছেও ভীতিকর হয়ে যাবেন, সহজ প্রীতির সম্পর্কটি হারিয়ে বসবেন, এ বোধটাও বোধহয় ছিল তাঁর। তাছাড়া হেসে কথা বলাই স্বভাব ছিল তাঁর। তখনও তাই বলেছিলেন, আচ্ছা বাবা আচ্ছা, কেউ কাউকে মান্য করতে হবে না, না আমি ধরিস, এই শোধ বোধ ঝগড়া রোধ। কিন্তু সুনয়নীর ভাগ্যে এমন দুর্লভ বস্তুটি বেশি দিন টিকল না। বুলি সবে জন্মেছে, সে সময় মারা গেলেন তিনি।
সুনয়নীর হালকা ফুরফুরে দিনগুলো হারিয়ে গেল, হয়ে উঠল জগদ্দল। একদিকে শিশু, অপরদিকে সংসারের রান্নাবান্না, কাজকর্ম। প্রিয়তোষ এসব ব্যাপারে বরাবরই অপটু। সে কেবল ব্যস্ত হতেই জানত। বলতে গেলে বুলিকে মানুষ করে তুলেছিল তার অলোক কাকুই। কান্না ভোলানোর চাকরি থেকে ক্রমশ প্রমোশন, খাওয়ানো, ঘুম পাড়ানো, কোনো কোনো ক্ষেত্রে চান করানো, সেটা হয়তো কখনো শর্ত সাপেক্ষেও। এই সুনয়নী, প্লিজ 0.5 ঘন্টা সিটিং দিয়ে যাও, আমি তোমার ছিঁচকাঁদুনিকে চান করিয়ে দেব। অলোকের হাত পাকানোর সময় মডেল হতে বাধ্য হতে হতো পিসিকে। অলোকের প্রথমকালের স্কেচের খাতায় এন্তার ওই সামনের একটি দাঁত পড়া হাস্যবদনা বড়ির মুখ। মুখের থেকেও অবশ্য ভঙ্গিটা ছিল অলোকের বেশি দরকার। ও পিসি, তুমি দুপুরে যেভাবে বই পড়তে পড়তে চশমাটা খুলে ফেলে রেখে ঘুমিয়ে পড়ো, সেইভাবে একটু ঘুমিয়ে পড়ো না। পিসির চোখ কপালে উঠত। ও মা, কি ওনার ছিষ্টি কথা রে তোর! আমি সকালবেলা এই ছিষ্টির কাজ ফেলে ঘুমিয়ে পড়তে যাব? বাহ, প্রিয়দা তো কলেজে চলে গেছে, আর তোমার কি কাজ? না, আর আমার কোনো কাজ নেই। কেমন? যা বাবা পালা, যখন ঘুমোবো তখন আঁকিস। কিন্তু সে কথা বলে কি নিবৃত্ত করা যায়? শিল্পীর যখন বাই চাপে তখন ধৈর্য শব্দটা কাজে লাগে না। অলোক ততক্ষণে ঘরের মেজে মাদুর পেতে কাছে একখানা বই আর একখানা হাত পাখা যেমন তেমন করে ফেলে রেখে অভিনয় মঞ্চ প্রস্তুত করে রেখেছে। সুনয়নীর ক্ষেত্রেও এই ব্যাপারটাই ঘটতে থাকতো যখন তখন। সুনয়নী বিকেলে গা ধুয়ে বৈকালিক প্রসাধন সেরে স্টোভ জেলে প্রিয়তোষের জন্যে জলখাবার বানাতে বসতে যাচ্ছে। অলোকের প্রচণ্ড মিনতি, এই সুনয়নী, প্লিজ, লক্ষ্মী মেয়ে, একটু খোলা জানলার ধারে এসে দাঁড়াও, মুখে ভাব ফোটাও। প্রিয়দা বাড়ি ফিরতে দেরি করছে, তাই হতাশ চোখে আকাশের দিকে তাকিয়ে আছো। সুনয়নী রাগের ভান করে বলতো, আর কিছু না, আমি এখন তোমার জন্যে পোজ দিয়ে আকাশপানে তাকিয়ে থাকি, আর তোমার প্রিয়দা কড়াইশুঁটির কচুরির বদলে কাঁচা ময়দা খাক। জানো তো, খিদে পেলে দাঁড়াতে পারে না। আরে বাবা, তোমার কচুরি আমি ভেজে দেব। বেলতে না পারি কি ফার্স্ট ক্লাস ভাজতে পারি তার প্রমাণ আছে, মনে আছে তো? তা শুধুই কি জানালার ধারে, উনুনের ধারে, বটি কুটোনোর ধারে, ড্রেসিং টেবিলের ধারে, গামছা দিয়ে ভিজে চুল ঝাড়ার কালে? সুনয়নী, 1 মিনিট। এই সুনয়নী, যেমন আছো ফ্রিজ হয়ে যাও, খবরদার একটুও নড়বে না। কখনো যথাযথই কর্মকালে, কখনো অভিনয় মঞ্চ সাজিয়ে। আবার বুলি বাবলিকে নিয়েও কম করতো না। সুনয়নী, এটাকে একবার বাবা আদম করে ওর বাথটবে বসিয়ে দাও না, চুল উস্কো করে। সুনয়নী মাথায় হাত দিত। এতক্ষণ ধরে ওর সঙ্গে মল্লযুদ্ধ করে সাজাগোজা করালাম, এখন বাবা আদম করে বাথটবে বসিয়ে দেব? অসম্ভব। আরে বাবা, একজন উঠতি শিল্পীর উপকারের খাতিরে না হয় একটা অসম্ভবকে সম্ভব করলে? তুমি একটা আস্ত পাগল। তা ভাঙাচোরার থেকে আস্ত ভালো। প্রিয়তোষের প্রকৃতিটা ছিল ওর মায়ের মতোই উদার স্নেহশীল। অলোকের ওপর স্রেফ বাৎসল্য ভাব। ছবিগুলো দেখত আর মোহিত হয়ে গিয়ে বলতো, কি করে এমন অবিকল আদলটা আনিস বলতো? ঠিক মনে হচ্ছে বুলি। আর এটা তো একদম সুনয়নী, চুলটা পর্যন্ত। অলোক হাসত। চুলটা পর্যন্ত কি গো প্রিয়দা, চুলটাই তো আসল। চুলের ব্যাপারটা একটু বদলে দিলেই মুখ একদম আলাদা। প্রিয়তোষকেও ধরে করে একবার বসাতে ছাড়ত না। বলতো, বসো বসো, ঠিক ওইভাবে, চশমাটা একটু কপালে তুলে। ক্যাপশন দেব, অধ্যাপক নোটবুক লিখনরত। সেই অলোক। বুলি বাবলির শৈশব, বাল্য, কৈশোর সবটাই তো অলোক কাকু। 7 তাড়াতাড়ি 2টো মেয়ের বিয়ে দিয়ে বসেছিল প্রিয়তোষ। বলেছিল, ভালো ছেলে পাচ্ছি, আমার ছাত্র ছিল দেখেছি, ভারী চমৎকার ছেলে। পরপর বিয়ে হয়ে গেছিল দুজনের।
অলোক খেপিয়েছে। ওসব ভালো ছেলে টেলে কিছু না, আসলে তোদের বিদেয় করে ফেলে মুক্তপুরুষ হয়ে প্রাণ ভরে শুধু নোট লিখবে প্রিয়দা, বুঝলি, যাতে একাগ্র সাধনায় মাঝখানে আর কেউ ডিস্টার্ব না করতে আসে। আবার সুনয়নীকেও খেপিয়েছে। ইস, সুনয়নী, বললে কেউ বিশ্বাস করবে দুখানা জামাইয়ের শাশুড়ি হয়ে গেছে তুমি? ছেলে দুটো যখন তোমায় মা বলে ভক্তি ভরে পায়ের ধুলো নেয়, হাসি চাপা দায় হয়। তা সত্যি বললে বিশ্বাস না করার মতোই। সুনয়নীর চেহারাটি সেই রকম যে চেহারা সহজে বুড়ো হয় না, টসকায় না, সময় যেন ওর ওপর দিয়ে আলতো হয়ে বয়ে যায়। ডালপালা খসিয়ে দেওয়া তো দূরের কথা, দুখানা পাতাও ঝরিয়ে দিয়ে যায় না। শুধু এখনই এই কদিন মনে হচ্ছে কোথায় যেন কি ঝরে গেছে। কপালের ঝকঝকে টিপটা আর সিঁথির টকটকে রেখাটা ছাড়াও বোধহয় আরও কিছু। বুলি বলল, তুমি যে এভাবে বদলে যেতে পারো তা কখনো ভাবতে পারিনি মা। সুনয়নী অদ্ভুত একটু হেসে বলল, কেন, মাকে কি তোদের স্বর্গের দেবী বলে মনে হতো? তা না হোক, তোমাকে কখনো স্বার্থ চিন্তা করতে দেখেছি বলে মনে পড়ে না। বাবলি বলল, ঠিক। সুনয়নী কারোর দিকে না তাকিয়ে, হয়তো বা কোনো দিকেই না তাকিয়ে বলল, সে চিন্তাটা একটা পাহাড়ের আড়ালে থাকতো, আমার চিন্তার দায় ছিল না। বাবার এই হঠাৎ চলে যাওয়া আর তারপর এইসব কাজকর্মের দায় দায়িত্ব অলোক কাকু ওই শরীরে কিভাবে বয়েছে দেখেছো তাকিয়ে? করেছে সেটা এমন কিছু আশ্চর্য না, চিরকাল সেই মানুষটার কাছে কম পাওয়া তো পায়নি। পেলেই কি, সবাই এত শ্রদ্ধা ভালোবাসা দিয়ে। বাবলির স্বরটা হঠাৎ রুদ্ধ হয়ে গেল, আর তারপরই স্বভাবসিদ্ধ কটকটে ভঙ্গিতে বলে উঠল, এ যেন মনে হচ্ছে কাজের সময় কাজই, কাজ ফুরোলে পাজি। মনে হলে আর কি করা যাবে? অলোক কাকু এবাড়ির কেউ নয়। অলোক কাকুকে ইচ্ছে করলেই পথ দেখো বলা যায়, এটা কিছুতেই বরদাস্ত করতে পারছে না মেয়ে দুটো। বুলি বলে উঠল, এর থেকে বোধহয় অলোক কাকুকে এ কথাও বলা ভালো ছিল, আমার এখন টাকার দরকার, তুমি ওই ঘর দুটোর ভাড়া দাও। সুনয়নী একটু বিদ্রূপের গলায় বলল, বললেই দিতে পারবে এই তোদের বিশ্বাস? স্থায়ী কোনো আয় আছে ওর? কখনো দুটো বিজ্ঞাপনের ছবি আঁকছে, কখনো দুখানা বইয়ের মলা টাঁকছে, এই তো ছিরি। বাবলি অবাক হয়ে তাকিয়ে থাকে। সত্যি, মানুষ চেনা কি শক্ত। মার মধ্যে অলোক কাকুর জন্যে এতটা তাচ্ছিল্য জমানো ছিল, কি করে চেপে রাখতেন? মনে হতো অলোক ওর একেবারে প্রাণের পুতুল, শুধু বাবাকে দেখেই তো। খুব রেগে গিয়ে বলে উঠল, তা এতই বা কী অভাব পড়ল তোমার? বাবার লেখা নোট বইগুলো তো বাবার সঙ্গে নিয়ে যাননি। মেয়ের এই ক্রুদ্ধ এবং যুক্তিপূর্ণ উক্তিতেও বিচলিত দেখা গেল না সুনয়নীকে। বলল, তোদের কি ধারণা পাবলিশাররা এত কর্তব্যনিষ্ঠ হবে যে তিনি নেই তবু বাড়ি এসে ঠিক মতো টাকা পৌঁছে দিয়ে যাবে? মেয়েরা তাদের সেই ভালো মায়ের মুখে এহেন কুটকচালে কথা শুনে রেগে ও ঘরে চলে গিয়ে ফেটে পড়ল। আর কিছু না, ওই কুটিল বুড়ি বড় মাসির কুমন্ত্রণা। বাবার কাজের সময় 20 দিন ধরে এখানে পড়ে থেকে মার গায়ে হাত বুলিয়ে বুলিয়ে সারাক্ষণ গুজগুজ করে তুকতাক করে মার মনে কুটিলতা ঢুকিয়ে দিয়ে গেছে। ঠিক বলেছিস দিদি, চিরকাল মা অলোক বলতে অজ্ঞান। বাবা হেসে হেসে বলতেন, তোমার প্রাণের বন্ধু। আর বড় মাসিকে তোর ভালো লাগে বাবলি? দেখতে তো এত সুন্দরী। ভালোই বটে, আমার দু চক্ষের বিষ লাগে। কথাগুলো কি বিচ্ছিরি। মা ফল ডাব এসব খেতে পারেন না, তবু একগাদা করে দিয়ে বলবে, কিছু তো খেতে হবে ভাই, এখন তো আর চা বিস্কুট নিয়ে বসতে পারবি না। পারেন না কেন, তাও তো বুঝি না। চা বিস্কুটের মধ্যে মাছ মাংস ভরা আছে। মাও যে ওর দলে চলে গেলেন, এটা যেন ওর ভারী আহ্লাদের ব্যাপার। অসহ্য নিচমন বুড়ি।
ওর প্ররোচনাতেই মায়ের মুখে হঠাৎ এই নিজ কথা শুনে মনের মধ্যে যে বিস্ময় সংশয় জমে উঠেছিল তার একটা কারণ আবিষ্কার করেই বোধহয় ওরা দুই বোন কিছুটা শান্তি পেয়ে যুক্তির দ্বারা মার বুদ্ধি ফিরিয়ে আনার চেষ্টায় মার কাছে গিয়ে হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বলে উঠল, আচ্ছা মা, এটা ভেবে দেখেছ অলোক কাকু ছাড়া এখন আর বাড়িতে কোনো পুরুষ গার্জেন নেই? সুনয়নীর ঠোঁটের কোণে কি সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল। বলল, সেটাই তো ভেবে চলেছি, পুরুষ কেন, মেয়েও নেই, তোরা তো হাওয়া হয়ে যাবি। ওরা অসহিষ্ণু গলায় বলল, আমরা তো হাওয়া হওয়ারই জন্যে, আমাদের কথা আসছে কেন? অলোক কাকু চলে গেলে একদম একা থাকতে হবে তোমায়, তা খেয়াল করেছ? সিকিউরিটির প্রশ্ন নেই একটা? সুনয়নী শান্তভাবে বলল, সেই দরকারেই তো একটা ঘর গেরস্তি ভাড়াটে জোগাড় করছি রে। জোগাড় করছো? তুমি কোথা থেকে জোগাড় করছো? বড়দির শ্বশুরবাড়িরই কে যেন, দুটো ঘরের মধ্যেই 10 জন থাকবে, নিরাপত্তার অভাব আর থাকবে না তোদের মার। ও, সেই বড় মাসি, তার মানে অবধারিত তুকতাক। যাক, বয়ে গেল, ওদের হাতের বাইরেই যখন চলে যাচ্ছে ব্যাপারটা। মুখ হাঁড়ি করে বলল, যা খুশি করো, দয়া করে আমরা থাকতে থাকতে অলোক কাকুকে কিছু বলতে যেও না। কেন, সব শক্ত ভারটাই মা বইবে? মেয়েদের অনুরোধ রাখল না সুনয়নী। যখন অলোক আর ওরা খেতে বসেছে, সুনয়নী তো এখন টেবিলচ্যুত, ফট করে বলে বসল, তাহলে অলোকবাবু, কাল থেকে আপনার সেই স্বাধীনতার পাইস হোটেলই ভরসা? চমকে মুখ তুলে তাকালো অলোক। প্রিয়তোষ চলে যাবার পর এই প্রথম সুনয়নীকে নিজস্ব ভঙ্গিতে কথা বলতে শোনা গেল। তার মানে আস্তে আস্তে ফর্মে এসে যাবে, আশার কথা। কিন্তু কথাটার মানে কি? চমকে উঠল বুলি বাবলিও। ঘরের কথাই তো বলার কথা ছিল, এটা আবার কি? এই নতুন কথাটার অর্থ? সুনয়নী সমবেত চমকে ওঠা মুখের দিকে তাকিয়ে অথবা না তাকিয়ে বলে উঠল, কন্যারা তো চলে যাচ্ছেন, আর গিন্নির তো হেঁসেলের বালাই নেই আর। সপাকে এক পাক পিণ্ডি সেদ্ধ করার ওয়াস্তা, তোমার তো একটা গতি চাই। তা কথাটা তাই, সেই রকমই চালিয়ে চলেছে সুনয়নী। নিয়মভঙ্গের পর কোনো শুভানুধ্যায়িনী হৃদয়বতী করুণা বিগলিত গলায় বলেছিলেন বটে, আর এখন হবিষ্যি কেন, এরপর তো নিরামিষ তরিতরকারি সবই খেতে পারো ভাই। সুনয়নী জবাব দিয়েছিল, নিরামিষ তরকারি আবার তরকারি, অরুচি। তা সে যাক, কিন্তু এখন কি এই কথাটা বলবার কথা ছিল? মেয়েদের দুজনের মাথা দুটো নেমে প্রায় পাতের সঙ্গে ঠেকে গেল। শুধু অলোক চোখ তুলে বলল, তা সেই এক পাকের পিণ্ডিতে আমার আপত্তি হবে এ কথা ভাবছ কেন? তোমার আপত্তি না থাক, আমার আছে। আমি কোন দিন রাঁধি কোন দিন না রাঁধি তার ঠিক নেই। তোমায় নিয়ে অস্বস্তি। আমায় নিয়ে অস্বস্তি? অলোকও মাথা নিচু করে বলল, ঠিক আছে, কাল থেকে তাই হবে। ঘরে এসে বুলি বলল, মা, এটার মানে? বলবে ঘরের কথা, হঠাৎ খাওয়ার কথা হলো যে? সুনয়নী বলল, ভেবে দেখলাম একটা পুরনো বট কাটতে একেবারেই গোড়ায় কোপ দিলে হুড়মুড়িয়ে পড়ে যাবার ভয় থাকে। গাছ কাটিয়েরা আগে কিছু ডালপালা ছেঁটে নেয়। মাকে ভূতে পেয়েছে, এ বিষয়ে স্থির নিশ্চিত হয়ে দুজনে বাবার ছবিকে প্রণাম করে কাঁদতে কাঁদতে বরের সঙ্গে গাড়িতে গিয়ে উঠল। দুজনের একই স্টেশন, একজন দুর্গাপুর, একজন আসানসোল। অলোক ওদের সঙ্গে হাওড়া পর্যন্ত গেল। সুনয়নী আস্তে দরজাটা বন্ধ করে দিয়ে প্রিয়তোষের সেই এনলার্জ ছবিটার সামনে গিয়ে আসতে বলল, খুব তো দয়ামায়া করতে মনে হতো,
এখন এখন ছুরি সানাবার শক্তিটা দাও। স্টেশন থেকে ফিরে অলোক টেবিলে মাথা নামিয়ে বসেছিল। পুরুষ মানুষের কান্না মানায় না, তাই কাঁদছিল না। শুধু সেই বেমানান কাজটা অলোক একবার করে বসেছিল, যখন প্রিয়তোষের সংজ্ঞাহীন দেহটাকে তার কলেজ থেকে দিয়ে গিয়েছিল, আর ডাক্তার এসে ঘোষণা করেছিল এ সংজ্ঞা আর ফিরবে না। তখন অলোক সেই বেসামাল কাজটা করে উঠে চেঁচিয়ে বলেছিল, সুনয়নী, এখন আমাদের কি হবে? শুনে সুনয়নী যেন অবাকই হয়ে গিয়েছিল। সুনয়নী তো অনুচ্চার চিৎকারে বলে চলেছিল, এখন আমার কি হবে, এখন আমার কি হবে? এ ছেলেটা বলল, আমাদের কি হবে? অথচ সুনয়নী তখন সে স্টেশন থেকে ফিরেছে দেখে ছুরি সানিয়ে বটগাছের গোড়ায় কোপ দিতে এলো। বলল, বাড়িটা কীরকম লাগছে? বেশ ভূতের বাড়ি মনে হচ্ছে না? অলোক মুখ তুলে তাকালো। সুনয়নী বলল, চটপট এই ভূতের বাড়ি থেকে কেটে পড়ো হে আর্টিস্ট, তোমার তল্পিতল্পা নিয়ে। কেটে পড়ব? অলোক প্রায় বোকার মতো তাকালো। সুনয়নী বলল, পড়বে না তো কি করবে? তোমার আশ্রয়দাতা তো বিনা নোটিশে তোমায় পথে বসিয়ে দিয়ে চলে গেলেন। আমি একা মেয়ে মানুষ, কোন শক্তিতে ঘরে তুলে এনে প্রতিষ্ঠা করে রেখে দেব বলো? অলোক একটুক্ষণ তাকিয়ে থেকে আসতে বলল, ধরে নিতে হবে সংসারে মানুষ শব্দটার কোনো মূল্য নেই। সুনয়নী বলল, কানা করাও না। কদিন ধরে সারাক্ষণ কোথায় না কোথায় ঘুরে অলোক একদিন এসে বলল, আমার জায়গা ঠিক হয়ে গেছে, যাচ্ছি। শুধু এই জিনিসটাকে রাখি এমন জায়গা জুটল না, এটাকে একটু জায়গা দিতে হবে। সুনয়নী তাকিয়ে দেখল, এ সেই পুরনো কালো রঙা ট্রাঙ্কটা, যাতে অলোকের প্রথম যুগের অসংখ্য স্কেচ, হাত পাকানোর নমুনা, যাদের মধ্যে জমানো আছে সুনয়নী নামের মেয়েটার কৈশোর যৌবন, প্রথম তারুণ্য, প্রথম মাতৃত্বের ঔজ্জ্বল্য। সুনয়নী সেটার দিকে তাকিয়ে বলল, গঙ্গায় তো অনেক জল, এটার একটু জায়গা হলো না? অলোক বলল, খেয়াল করিনি। ইচ্ছে হলে তুমি দেখো আছে কিনা তত জল। চাবিটা রাখো। পাগল নাকি? চাবি নিয়ে কি করব? কোথায় যাচ্ছি জিজ্ঞেস করলে না যে? সুনয়নী বলল, পাষণ্ডী বলে কি পুরো কষাই? অলোক হাসল, বলল, পাষণ্ডী ভাবলে কি আর তোমার কাছে আমার এই যথাসর্বস্ব গচ্ছিত রাখতে আসতাম? ঠিকানাটা রেখে যাচ্ছি, বাবলিকে দিও, নইলে কেঁদে মরবে। কতদিন পরে যেন বাবলি এলো একদিন কলকাতায়। ঠিকানাটা পেয়ে ও কেঁদে ফেলে বলল, এত খারাপ ব্যবহার করা হলো অলোক কাকুর সঙ্গে, তবুও ক্ষমা করেছেন? ভেবে পাই না মা, সামান্য কিছু টাকার জন্যে চিরদিনের স্নেহ ভালোবাসার সম্পর্ক, ছোটবেলা থেকে সমবয়সী, কেউ কি কোথাও ফস করে দেশলাই জানল? সুনয়নীর চোখে তার আঁচ ঝলসে উঠল। সুনয়নীর গলার স্বরে এসে লাগলো সেই আঁচ, যেন দীর্ঘদিনের জমাট হয়ে থাকা দুঃখ, যন্ত্রণা, লজ্জা, হাহাকার আগুন হয়ে ফেটে ছড়িয়ে পড়ল। সেই আগুন ঝরা গলায় বলে উঠল সুনয়নী, এই পৃথিবীকে তুই জানিস না বাবলি? নাকি জেনে বুঝে ইনোসেন্ট সাজছিস শুধু টাকার জন্যে? তোদের বাবা আমায় একা ফেলে দিয়ে চলে গেল, বলে গেল না আমি কি করব? এই একা বাড়িতে আমি যদি আমার ওই চিরকালের ভালোবাসার, চিরকালের সমবয়সী বন্ধু মামাতো দেওরটাকে নিয়ে যেমন ছিলাম তেমনি থাকতে চাইতাম, তোদের সমাজের চোখ কপালে উঠত না? বন্ধু বলে মানত? সুনজরে দেখতো সে বন্ধুত্ব?
কালি ছিটোতে এগিয়ে আসতো না? স্নেহ, ভালোবাসা, মায়া, মনুষ্যত্ব এসব প্রকাশের অধিকার মেয়েদের নেই বাবলি। বাবলি থতমত খেল। তবু বাবলি তার সেই ইনোসেন্টের ভূমিকাটাই আঁকড়ে থেকে বলে উঠল, ইহ, এই বয়সে জামাই হয়ে গেছে, কে তোমায় কি বলতে আসতো শুনি? সুনয়নী বিদ্রূপের হাসি হেসে তেতো গলায় বলল, নিজের মা বোনই আসতো। 40 বছর বয়স হয়ে গেছে আর জামাই হয়ে গেছে বলেই কি কেউ ছেড়ে কথা কইতো? শুনে তোরাও ছাড়তিস নাকি? মা বলে রেহাই দিতিস? মেয়ে মানুষের গায়ে এক কথায় কালি ছিটিয়ে বসে বাবলি, আর সেটা আপনজনেই করে। মেয়েরা কেউ কাউকে বিশ্বাস করতে জানে না, ভালোবাসতে জানে না। এত বড় সত্যিটা এতদিন জানা ছিল না। তোদের বাবা জানার জানলাটা হাট করে দিয়ে গেল। সত্যি এই নির্লজ্জ সত্যটা আগে জানা ছিল না সুনয়নী নামের সধবা আহ্লাদে ভাষা মেয়েটার, প্রিয়তোষ মারা যাবার আগে। সুনয়নী চিরদিন জেনে এসেছে জীবন মানে সুখ, জীবন মানে ভালোবাসা, জীবন মানে নিশ্চিন্ততা। হয়তো সেই জানাটার এমন নিষ্ঠুর মৃত্যু ঘটত না যদি প্রিয়তোষ নামের লোকটা এমন অসময়ে মারা না যেত। এতক্ষণ শুনলে আশাপূর্ণা দেবীর লেখা গল্প একটি মৃত্যু এবং আরেকটি। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।